দেখলেন তো, একজন পুরো চুপ হয়ে গেছে আর গোটা বিশ্ব এখন তার উপর হাসছে। কার কথা বলছি আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন। আগের দিন আমি আলোচনা করেছিলাম ট্রাম্পকে জব্দ করে কিভাবে ভারতের পাশে একে একে গোটা বিশ্বের বিভিন্ন দেশগুলো এসে দাঁড়াচ্ছে এবং রাশিয়ার হাত ধরে ভারত ইতিমধ্যে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নেও যোগ দিয়েছে। আর এবার জাপানও ভারতের সাথে এসে হাত মেলালো। মূলত ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন টাইট। আমরা জানি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান ভিজিট করেছেন এবং জাপান থেকে আগামী 10 বছরে একটা বিপুল পরিমাণ ইনভেস্ট আসতে চলেছে ভারতে, প্রায় $68 বিলিয়ন। এবার প্রশ্ন হচ্ছে, জাপান কেন চীনকে টপকে ভারতকে এত পরিমাণ টাকা ইনভেস্ট করছে? এর পিছনে মূল এজেন্ডা কি, কিংবা জাপান ভারতে ইনভেস্টমেন্ট করলে জাপানের কি কি লাভ হবে এবং ভারতও এর থেকে কি কি সুবিধা পাবে? আজকের আলোচ্য বিষয় আমরা এই নিয়েই মূলত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আগে জাপান থেকে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট যেত চায়নায়, তবে 1990 থেকে 2010-এর মধ্যবর্তী সময় দেখা যাচ্ছে সেই ইনভেস্টমেন্টের পরিমাণ অনেকটাই কমে গেছে। জাপান এবার চীনকে টপকে ভারতে একটা বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করতে চাইছে। তবে কেন? এর পিছনেও জিওপলিটিক্যাল এবং বিজনেস স্ট্র্যাটেজি লুকিয়ে রয়েছে, তা এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। আমি আগের ভিডিওগুলোতে বর্তমানে ভারতের বিভিন্ন স্ট্রেংথ নিয়ে কথা বলেছি, ভারত কিভাবে ক্রমশ নিজেকে আরো আপগ্রেড করে চলেছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে টক্কর দিচ্ছে সেই বিষয়ে। ইন্ডিয়ার যেহেতু ইউথ পপুলেশন বেশি, তাই ভবিষ্যতে একটা বড় সাপ্লাই চেইন যে হতে চলেছে ভারতে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো 1990 সালে যখন ভারতের ইকোনমিক লিবারেশন হয়, তখন ভারতে প্রথম ইনভেস্টমেন্টটা কিন্তু এসেছিল জাপান থেকেই। অর্থাৎ ভারতে ইনভেস্টমেন্টের বিষয়ে জাপান এক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী। পরিসংখ্যান অনুযায়ী অলরেডি ভারতের বিভিন্ন রাজ্য যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু ইত্যাদি বিভিন্ন রাজ্যগুলোতে 1369টি জাপানিজ কোম্পানি কাজ করছে। 2024-এর ইন্ডিয়া জাপানিজ বিজনেস কনফারেন্সের একটা ডেটায় দেখা যাচ্ছে 70%-এরও বেশি জাপানিজ কোম্পানি ইন্ডিয়াতে ইনভেস্ট এবং প্রফিটের সপক্ষে কথা বলেছে। সুতরাং জাপানের কাছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভারত একটা বিশ্বাসের জায়গা গড়ে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। জাপান ইন্ডিয়াতে যে বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করছে, তাতে আমাদের দেশের বেকার যুবক সমাজের জন্য কাজের ক্ষেত্র তৈরিতে অনেকটাই সাহায্য করবে। নতুন নতুন কোম্পানি ও কর্মসংস্থান তৈরি হবে এবং এর ফলে অনেক মানুষ উপকৃত হবে। ইন্ডিয়ার আরও একটা প্লাস পয়েন্ট হলো ডিজিটাল পেমেন্ট স্ট্রাকচার, ইউপিআই ট্রানজাকশনের সুবিধা। এই সুবিধাও জাপানের বড় বড় কোম্পানিগুলোকে ভারতের দিকে আরো আকৃষ্ট করে তুলছে। এবার জাপান দেখছে মিডল ইস্টার্ন এবং আফ্রিকান মার্কেটে ঢোকার চাবিকাঠি হলো ভারত। জাপান ভারতে এই বিপুল সংখ্যক অর্থ ইনভেস্ট করলে ভারতও ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও লাভবান হবে। ভারতে নর্থ ইস্ট হাইওয়েজ, প্রচুর ব্রিজ এবং স্মার্ট সিটিজ তৈরি হবে। আরও যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে, তা হলো জাপানিজ গভর্নমেন্ট ভারতের নতুন প্রজন্মের জন্য স্কিল ট্রেনিং প্রোগ্রামস লঞ্চ করতে পারে, যা থেকে ভারতের যুব সমাজ নিজেদেরকে প্রপার স্কিল্ড করতে পারবে সহজেই। সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো জাপান ইন্ডিয়াতে নেক্সট জেনারেশন E10 বুলেট ট্রেন প্রডিউস করতে চলেছে। সুতরাং ভারতের ওপর ট্রাম্প যতই ট্যারিফের ওপর ট্যারিফ বসিয়ে ভারতকে জব্দ করার চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু বিশ্ব রাজনীতিতে একেবারে ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক ওয়েতে চলছে। এতে ভারতেরও যেমন লাভ হচ্ছে, তেমন ভারতের সঙ্গে জোট বেঁধে যে সমস্ত দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে, তারাও লাভবান হচ্ছে। অতএব সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফরের ফলে ভারত ও জাপানের সম্পর্ক আগের চেয়ে অনেকটাই বেশি শক্তিশালী হয়েছে, যা দুই দেশের অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।